নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প বিএ পাশ কয়েদি। পশ্চিমের একটি শহর। জজের আদালত, ফৌজদারি আদালত, কালেক্টরি প্রভৃতি শহরের ভিতর হইলেও জেলখানাটি শহরের বাহিরে 1 মাইল দূরে অবস্থিত। জেলের কর্তা অর্থাৎ জেলরবাবুর নাম ইন্দ্রভূষণ সান্যাল, বয়স 44 বছর। স্ত্রীর নাম মনোরমা, বয়স 38। ইহাদের 2টি পুত্র, নগেন্দ্র ও খগেন্দ্র, বয়স 15 এবং 5 বছর। কন্যা হয় নাই। জেলখানার ফটকের উপর দ্বিতলে জেলরবাবুর সরকারি বাসা, পশ্চাতে টানা বারান্দা। সে বারান্দায় দাঁড়াইলে জেলখানার ভেতরটা অনেকখানি দেখা যায়। জেলরবাবুর স্ত্রী মনোরমা সকালে বিকালে সেই বারান্দায় দাঁড়াইয়া জেল প্রাঙ্গণে কয়েদিগণের আহার, গতিবিধি ও অন্যান্য কার্যকলাপ দেখিয়া চিত্ত বিনোদন করিয়া থাকেন। মনোরমার বড় কষ্ট। কোনো প্রতিবাসিনী নাই যে আসিয়া 2 দণ্ড গল্প করিবে, 2 হাত তাস খেলিবে অথবা চুলটা তাহার বাঁধিয়া দিবে। ডেপুটি জেলর বাবু, অ্যাসিস্ট্যান্ট বাবু, জেলের ডাক্তারবাবু সকলেই বাঙালি। ইহাদের সরকারি বাসা রহিয়াছে, কিন্তু স্ত্রী নাই বা থাকিয়াও নাই। ডেপুটি বাবু বিপত্নিক। অ্যাসিস্ট্যান্ট বাবুর স্ত্রী 3 মাস হইল সন্তান সম্ভাবিতা হইয়া পিত্রালয়ে গিয়াছেন। কবে ফিরিবেন তাহার স্থিরতা নাই। ডাক্তারবাবুর গৃহের যিনি গৃহিণী, তাহাকে ডাক্তারবাবু স্ত্রী বলিয়া প্রচার করিয়া থাকেন বটে, কিন্তু জনশ্রুতি এই যে বিবাহটা তাহাদের গান্ধর্ব মতে হইয়াছিল। কাজেই উক্ত মহিলায় কোনো ভদ্র পরিবারের সহিত মেলামেশা নাই। কয়েক বৎসর পূর্বে পিত্রালয় হইতে মনোরমা এক অনাথা কায়স্থ কন্যাকে ঝি স্বরূপ আনিয়া নিজের কাছে রাখিয়াছিল। সে প্রায় মনোরমার সমবয়সী ছিল। তার নাম ছিল কাতু বা কাত্যায়নী। নামে ঝি হইলেও পূর্বকালে রাজকন্যাদের যেমন সহচরী থাকিত, কাতু ছিল মনোরমার সেই রূপ সহচরী। উভয়ে বেশ আনন্দেই ছিল। কিন্তু গত বৎসর কাতুর গুরুজন পদস্থ কোনো আত্মীয়ের বিনা বেতনে একটি ঝির প্রয়োজন হওয়াতে সে ব্যক্তি অনেক স্নেহ, করুণা এবং আক্ষেপ প্রকাশ করিয়া কাত্যায়নীকে পত্র লেখে এবং অবশেষে পুত্র পাঠাইয়া তাহাকে লইয়া যায়। মনোরমাকে গৃহকার্য বেশি করিতে হয় না। বামুন আছে, চাকর আছে। তাছাড়া সরকার হইতে 2 জন জল আচরণী কয়েদি পাওয়া যায়। তাহারা প্রাতে আসিয়া জল তোলে, বাসন মাজে, গ্রীষ্মকালে পাখা টানে। বিকালে 5টার সময় তাহাদের অবশ্য আবার জেলে প্রবেশ করিতে হয়। সাংসারিক কাজকর্ম তেমন নাই। কি করিয়া মনোরমার দিন কাটে? তার স্বামী 2খানি মাসিক পত্রের গ্রাহক। মাসের প্রথম সপ্তাহটা সেইগুলি পড়িয়া কাটে, আর বাকি 3.5 সপ্তাহ উপন্যাস, তাও কালে ভদ্রে 2-1খানা কেনা হয় মাত্র। সুতরাং মনোরমার বড় কষ্ট। জেলরবাবু প্রাতে উঠিয়া চা পানান্তে 7টার সময় আপিসে যান। আবার 10:30 কিংবা 11টায় বাড়ি আসিয়া স্নানাহার করেন। তৎপরে দিবা নিদ্রান্তে বেলা 3:30টায় ওঠেন এবং 4টার সময় আবার আপিসে গিয়া 2-3 ঘণ্টা সরকারি কার্য করিয়া থাকেন। আজ আহারাদির পর মনোরমার যখন অবসর হইল, তখন বেলা 12টা বাজিয়া গিয়াছে। মনোরমা পশ্চাতের বারান্দায় মাদুর বিছাইয়া খোলা চুলের রাশি ছড়াইয়া দিয়া 1 খণ্ড মাসিক পত্র হাতে লইয়া শয়ন করিল। চুল শুকাইবার উদ্দেশ্যেই এ সময় তাহার এভাবে শয়ন। ভিতরের ঘরে পালঙ্কের উপর তাহার স্বামী নিদ্রিত।
বড় ছেলে নগেন স্কুলে গিয়াছে। ছোট খোকা অনেক দুষ্টামি করিবার পর অবশেষে পিতার পাশে শুইয়া ঘুমাইয়াছে। মনোরমা পত্রিকার ছবিগুলি দেখা শেষ করিয়া তারপর সূচিপত্র পরীক্ষা করিতে লাগিল। এ সংখ্যায় কয়টা গল্প আছে তাহাই দেখিবার বিষয়। গল্প সংখ্যার অল্পতা দেখিয়া সে অত্যন্ত বিরক্ত হইয়া আপন মনে বলিল, পোড়ার মুখ কাগজওয়ালাদের একটু যদি আক্কেল আছে, কেবল প্রবন্ধ আর প্রবন্ধ। কচু পোড়া খাও, প্রবন্ধ নিয়ে তো মানুষ ধুয়ে খাবে। হাতির মতো কাগজখানা, 3টি মোটে গল্প, এ পড়তে কতক্ষণই বা লাগবে বলিয়া প্রথম গল্পটি পড়িতে আরম্ভ করিল। কিন্তু গল্পের অর্ধেকটা পড়া হইবার পূর্বেই পত্রিকাখানি বুকে করিয়া ঘুমাইয়া পড়িল। বেলা যখন 2:30 তখন হঠাৎ মনোরমার ঘুম ভাঙিয়া গেল। কে তার পায়ে হাত দিয়া নাড়া দিতেছে। চক্ষু খুলিয়া দেখিল ঠিকাদার বাবুর স্ত্রী সরোজিনী। ও মা, তুমি? বলিয়া মনোরমা উঠিয়া বসিল। চক্ষু মুছিতে মুছিতে বলিল, কতক্ষণ এসেছো ভাই? সরোজিনী বলিল, তা প্রায় 1/2 ঘন্টা হবে। 1/2 ঘন্টা চুপ করে বসে আছো, আমায় জাগালে না কেন? আহা, অকাতরে শুয়ে ঘুমোচ্ছ, তুলতে মায়া হলো। শেষে যখন দেখলাম ঘুম আর ভাঙে না, তখন কি করি, অগত্যা পাপ কাজটাই করে ফেললাম। তা দিদি, খবর সব ভালো তো? ছেলেপুলে ভালো আছে? 10-12 দিন আসতে পারিনি, মেজো ছেলেটা জ্বর হয়েছিল। মনোরমা বলিল, ফুটিকে জ্বর হয়েছিল? কি জ্বর? কেমন আছে এখন? বেশ সেরে উঠেছে তো? সরোজিনী বলিল, হ্যাঁ ভাই, এখন সেরে উঠেছে তোমাদের আশীর্বাদে। সর্দি জ্বরই হয়েছিল, তবু ভাবনা তো কম হয়নি। 4 দিন হলো জ্বরটা ছেড়েছে। কাল 2টি মাছের ঝোল ভাত খেয়েছে। তোমাদের খবর সব ভালো তো? হ্যাঁ ভাই, আমরা ভালোই আছি। বসো একটু, চোখে মুখে জলটা দিয়ে আসি। এই মাসিক পত্রখানা ওল্টাও ততক্ষণ বলিয়া মাসিক পত্র নবাগতার হাতে দিয়া মনোরমা উঠিয়া গেল। সরোজিনী মাসিক পত্রের ছবিগুলা দেখা শেষ হইলে কাগজ রাখিয়া বারান্দার রেলিংয়ের ফাঁক দিয়া জেলের প্রাঙ্গণের দৃশ্য দেখিতে লাগিল। বিশেষ দেখিবার তখন যদিও কিছু ছিল না। কয়েদিরা সব বাহিরে কাজ করিতে গিয়াছে। কেবল 4 জন কয়েদি প্রাঙ্গণ মধ্যস্থ পুষ্করিণী হইতে ঘড়া ঘড়া জল তুলিয়া বাঁকে ঝুলাইয়া কোথায় লইয়া যাইতেছে, আবার খালি ঘড়া লইয়া ফিরিয়া আসিতেছে। সরোজিনীর স্বামী ভূতনাথ বাবু এই জেলের ঠিকাদার। কয়েদিদের আহারের জন্য চাউল, ডাইল, নুন, তেল প্রভৃতি সমস্ত দ্রব্যই তিনি সরবরাহ করিয়া মাসান্তে জেলরবাবুর নিকট তাহার বিল দাখিল করেন। সরকারি হুকুম অনুসারে জেলরবাবুকে প্রতি রবিবারে শহরে গিয়া খাদ্যদ্রব্যাদির বাজার দর জানিয়ে আসিতে হয়। তজ্জন্য তিনি গাড়ি ভাড়া পাইয়া থাকেন। তিনি সেই জ্ঞান অনুসারে ঠিকাদারবাবুর বিল সংশোধনান্তে উহা পাশ করেন। সুতরাং জেলর বাবুর উপর ঠিকাদার বাবুর অসীম ভক্তি। দেখা হইলেই আভূমি নত হইয়া পদধূলি গ্রহণ করেন এবং অপর কেহ সেখানে উপস্থিত থাকিলে কারণে অকারণে জেলর বাবুর বিদ্যা, বুদ্ধি, ধার্মিকতা, এমনকি তাহার আকৃতি অবয়বের পর্যন্ত অজস্র প্রশংসা করিয়া উপস্থিত ভদ্রলোকগণকে প্রশ্ন করিয়া থাকেন, কি বলেন মশাই? হ্যাঁ, আমি একটি বর্ণ বাড়িয়ে বলছি? এদিকে আবার ঠিকাদার গৃহিণীও জেলার গৃহিণীকে দিদি বলিতে অজ্ঞান। বাড়িতে গাই আছে, খাঁটি দুধের ছানা কাটিয়া সন্দেশ করিয়া আনিয়া দেয়। কুল পাকিলে কুলের আচার,
কাঁচা আম উঠিলে কাসুন্দি ও আম তেল প্রস্তুত করিয়া উপহার দেয়। বাজার হইতে উত্তম বোম্বাই আম কিনিয়া আনিয়া মনোরমাকে দিয়া বলে, দেশ থেকে এসেছিল, আমাদের বাগানের আম। বাঙাল দেশের মেয়ে, ভালো শৌখিন কাঁথা সেলাই করিতে জানে। এবার জেলার গৃহিণীর সন্তান সম্ভাবনা হইলে কাঁথা সেলাই করিতে আরম্ভ করিবে বলিয়া রাখিয়াছে। প্রায় 10 মিনিট পরে মনোরমা পানের ডিবা ও দোক্তার কৌটা হাতে করিয়া ফিরিয়া আসিয়া বলিল, পান কটা সেজে আনতে দেরি হয়ে গেল ভাই। চাকর বাকরে সাজা পান আমার মুখে রোচে না, জানোই তো। সরোজিনী বলিল, হ্যাঁ তা জানি বই কি দিদি, কি চমৎকার যে তোমার পান সাজা, যে খেয়েছে সেই জানে। উনি কি বলেন জানো? উনি বলেন, আমি যে এই কাজকর্ম না থাকলেও নিত্যি জেলার বাবুর বাড়ি যাই, সে কেবল গিন্নি ঠাকুরনের সাজা পান খাবার লোভে। আমায় বলেন, তুমি তার কাছে ওই রকম পান সাজা শিখে এসো না কেন? দিও তো দিদি, 2-1 দিন দেখিয়ে। আচ্ছা দেব বলিয়া মনোরমা মুচকি হাসিল। কারণ নিজ হাতে পান সে নিজের জন্যই সাজিয়া থাকে। অতিথি অভ্যাগত তো দূরের কথা, স্বামীর পানও সে কদাচিৎ সাজে। কিন্তু সরোজিনী অপ্রতিভ হইবে বলিয়া সে আর তাহা প্রকাশ করিল না। পান ও দোক্তা সেবন করিতে করিতে দুইজনে গল্প করিতে লাগিল। 2-4 কথার পর সরোজিনী বলিল, ভালো মনে পড়ে গেল, আমাদের বাড়ির পাশে যে উকিলবাবু আছেন না, কেদার ভট্টাচার্যি, তাদের দেশ থেকে একজন অনাথা স্ত্রীলোক এসে রয়েছে। ভদ্রঘরের স্ত্রীলোক, যাতে ব্রাহ্মণ। তার 3 কুলে কেউ নেই, দেশে থাকতে খেতে পেত না। এখানে এসেছে, যদি কোনো ভদ্রলোকের বাড়িতে একটা রাঁধুনিগিরি কাজকর্ম জোটে। উকিলবাবুর বাড়িতে আমি তো প্রায়ই যাই কি না, উকিলবাবুর বউ মেয়েরাও আমাদের বাড়ি আসে যায়। তোমাদের সব কথাই আমি তাদের বলেছি তো। তাই উকিলবাবুর পরিবার সেদিন বললে, তুমি তো জেলার বাবুর বাসায় প্রায়ই যাও, জিজ্ঞাসা করো না তাদের, তারা যদি মেয়েটিকে রাখেন। মনোরমা জিজ্ঞাসা করিল, বিধবা তো? না, বিধবা কেন হবে, সধবা। কিন্তু স্বামী তার থেকেও নেই, সন্ন্যাসী হয়ে কোথায় নিরুদ্দেশ হয়ে চলে গেছে, কোনো খোঁজ খবরই নেই। কতদিন নিরুদ্দেশ হয়েছে? তা দিদি আমি জিজ্ঞাসা করিনি, 5-7 বছর হবে বোধহয়। না না, অত হবে না। তার কোলে একটি ছেলে, তার বয়স 4 বছর। ছুঁড়ির বয়স কত? আমার চেয়ে ছোটই হবে, এই 18-19 বোধহয়। বললে ওটি তার প্রথম সন্তান নয়, আরেকটি হয়েছিল, সেটি 6 মাসের হয়ে মারা গেছে। মনোরমার মুখ দিয়া অস্ফুট স্বরে আহা শব্দটি বাহির হইল। কয়েক মুহূর্ত নীরবে চিন্তা করিয়া বলিল, মানুষটা নষ্ট দুষ্ট নয় তো? সরোজিনী বলিল, তা কি করে জানবো দিদি, সে নারায়ণই জানেন, কিন্তু দেখে তো নষ্ট দুষ্ট বলে মনে হয় না। খুব ঠান্ডা, মুখে কথাটি নেই, চোখ দুটি সদাই ছলছল করছে। তাছাড়া ধরো নষ্ট দুষ্টই যদি হতো, রাঁধুনিগিরি করতে আসবে কেন? ভরা সমস্ত বয়স, দেখতেও মন্দটি নয়। নাম কি তার? মোক্ষদা। কোথায় বাড়ি বললে? ওই যে উকিলবাবুদের বাড়ি যেখানে, বরিশাল জেলার কোন একটা গ্রাম, নামটা মনে আসছে না। মনোরমা একটু ভাবিয়া বলিল, একদিন নিয়ে এসো না তাকে সঙ্গে করে, দেখি মানুষটা কেমন, কর্তার মতটাও জিজ্ঞাসা করে রাখি। তাকে আমরা রাখবো কি রাখবো না সে কথা এখন থেকে কিছু বলে দরকার নেই। সরোজিনী বলিল, বেশ,
তা কবে আনবো বলো? তাকে শুধু বলবো এখন চলো এক জায়গায় বেরিয়ে আসি। মনোরমা বলিল, কাল কি পরশু যেদিন হয় নিয়ে এসো। বেশ, পরশুই তাকে আনবো তাহলে। কিয়ৎক্ষণ অন্যান্য কথার পর সরোজিনী বিদায় গ্রহণ করিল। রাত্রিতে শয়নের পূর্বে মনোরমা স্বামীর নিকট কথাটা পাড়িল। ইন্দুবাবু সমস্ত শুনিয়া বলিলেন, বামনির কাজ খুঁজছে, তা বামুন তো তোমার রয়েছে, কি করবে সে? মনোরমা কহিল, রান্না বান্নার কাজই যে তাকে দিয়ে করাতে চাচ্ছি তা নয়, ঘর কন্যার অন্য সব কাজও তো আছে। এই বিদেশে পড়ে আছি, একটা মানুষজন নেই, পাড়া প্রতিবেশী নেই, দুটো কথা কয়েও তো বাঁচব। ইন্দুবাবু হাসিয়া কহিলেন, ও, তোমার একটি সহচরীর দরকার, তাই বলো। মনোরমা কহিল, সে তুমি যাই বলো, তারপর বামুন ঠাকুরের যদি দুদিন অসুখ বিসুখই হলো, বামুনের মেয়ে, তাকে দিয়ে স্বচ্ছন্দে কাজ চালিয়ে নিতে পারবো। হলো বা ছোট খোকাকে স্নানটা করিয়ে দিলে, এই রকম সব কাজ আর কি। তারপর ধরো, যা সন্দেহ করছি তাই যদি শেষে দাঁড়ায়। বলিয়া মনোরমা লজ্জায় অবনতমুখী হইল। ইন্দুবাবু হাসিয়া বলিলেন, তা বটে, ছোট খোকা হওয়ার সময় কাতি ধাই ছিল, তাই অনেক উপকার পাওয়া গিয়েছিল। আচ্ছা, তুমি তো তাকে আসতে বলেছ, আসুক, তার সঙ্গে কথাবার্তা কয়ে দেখো, তারপর যা বিবেচনা হয় করা যাবে। মোক্ষদা আসিলে তাহাকে দেখিয়া তাহার সহিত কথাবার্তা কহিয়া মনোরমার ভারী পছন্দ হইয়া গেল। সরোজিনী বলিয়াছিল তাহার বয়স 18-19, কিন্তু মোক্ষদা নিজে বলিল তাহার 21 পূর্ণ হইয়া গিয়াছে, 22 চলিতেছে। পাড়া গাঁয়ের মেয়ে হইলেও কথায় বার্তায় বেশ সভ্যভব্য, আর একটু লেখাপড়া জ্ঞানও আছে। বলিল বাল্যকালে সে স্কুলে পড়িয়াছিল, 4র্থ মান পর্যন্ত পড়া হইলে তার বিবাহ হয়, এবং সেজন্য স্কুলে যাওয়া বন্ধ হইয়া যায়। বাঙালার সঙ্গে 3খানা ইংরাজি কেতাবও সে পড়িয়াছিল। মিশ্র ভাগ পর্যন্ত অঙ্ক কষিয়া গসাগু কষিতেও শুরু করিয়াছিল। তাছাড়া ভূগোল প্রবেশ, ইতিহাস পাঠ ইত্যাদিও পড়িয়াছিল, কিন্তু এখন সেসব আর তাহার মনে নাই। ছেলেটিও তার বেশ শিষ্টশান্ত, কোনরূপ অন্যায় আবদার নাই, দৌরাত্মও নাই। মনোরমা তাহাকে খোরাক পোশাক ও মাসিক 4 টাকা বেতনে নিযুক্ত করিয়াছে। মনোরমা বেতনের কথা জিজ্ঞাসা করিলে মোক্ষদা বলিয়াছিল, আমি আর কি বলবো, আপনি বিবেচনা করে যা দেবেন তাই আমার যথেষ্ট। ভদ্র ঘরে আশ্রয় পেলাম, এই আমার পরম সৌভাগ্য। মোক্ষদার কাপড় চোপড়ের দুরবস্থা দেখিয়া মনোরমার বড় দুঃখ হইল। স্বামীকে বলিয়া ঠিকাদার বাবুর দ্বারা মোক্ষদা ও তাহার পুত্রের জন্য আবশ্যক বস্ত্রাদি আনাইয়া দিল। ঠিকাদার বাবু যেরূপ সস্তায় জিনিসপত্র কিনিতে পারেন এমন আর কেহই পারে না। মোক্ষদা মনোরমার হাতের কাজ কাড়িয়া নিজে করে। নিজ পুত্র অপেক্ষা মনোরমার পুত্র দুইটিকে অধিক যত্ন করিয়া থাকে। কর্ত্রী ঠাকুরুনীকে সে দিদি এবং কর্তাকে দাদাবাবু বলিতে আরম্ভ করিয়াছে। যদিও কর্তার সামনে সে বাহির হয় না, তাহার সঙ্গে কথা কহা তো দূরের কথা। আজ রবিবার বিকালে ইন্দুবাবু অফিস যান না। এই সময় তাহার বাজার দর যাচাই করিবার জন্য শহরে যাইবার কথা। কাছাকাছি কোথাও ঠিকা গাড়ির আড্ডা নাই। গাড়ির আবশ্যক হইলে সেই শহরে লোক পাঠাইতে হয়। ভৃত্য গিয়াছে গাড়ি আনিতে। বড় ছেলে নগেন ম্যাচ দেখিতে গিয়াছে। ইন্দুবাবু স্ত্রীর সহিত পশ্চাতের বারান্দায় বসিয়াছিলেন।
হঠাৎ তিনি বলিয়া উঠিলেন, ওগো দেখো, ওই পুকুরের পাড়ে নিম গাছের তলায় ছোকরা গোছের একজন কয়েদি দাঁড়িয়ে আছে, দেখেছ? মনোরমা বলিল, হ্যাঁ, কে ও? ও একজন সাধারণ কয়েদি নয়, ও বিএ পাস। বিএ পাস? বলো কি? চুরি করেছিল নাকি? না, চুরি নয়, ডাকাতি করেছিল বলা যায়। ও যে একজন মস্ত স্বদেশী। কোনো স্বদেশী ডাকাতি বুঝি? ইন্দুবাবু হাসিয়া বলিলেন, ডাকাতিও কি স্বদেশী আর বিলিতি হয়? তা নয়, দেশ উদ্ধারের জন্য টাকা সংগ্রহ করবার উদ্দেশ্যে যে ডাকাতি, তাকেই আমি স্বদেশী ডাকাতি বলছিলাম। ওর নাম কি? কোথায় ডাকাতি করেছিল? ওর নাম শরৎ বাড়ুজ্জে। কোথায় ডাকাতি করেছিল তা এখন আমার মনে নেই, কিন্তু সে সময় খবরের কাগজে আমি ওর মোকদ্দমার কথা পড়েছিলাম। কতদিনের কথা? বছর তিনেক হবে, কিংবা কিছু বেশি। আমরা তখন পাটনায়, আগে ও আলিপুর জেলে ছিল, এই মাস দেড়েক হবে এখানে এসেছে। কতদিন পরে ওর খালাস হবে? 5 বছর জেল হয়েছিল, এখনো বুঝি বছরখানেক বাকি আছে। যাহার বিষয়ে এই আলোচনা হইতেছিল, এতক্ষণে সে লোক অদৃশ্য হইয়াছিল। মনোরমা বলিল, আহা, ব্রাহ্মণের ছেলে, উচ্চ শিক্ষিত, দেখো দেখি একবার কর্মের ভোগ। কেন বাপু তোরা এসব করিস? কি কাজ এখানে ওকে করতে হয়? আপিসের কাজ করে তো? লেখাপড়া জানা কয়েদি যখন। ইন্দুবাবু বলিলেন, সাধারণত লেখাপড়া জানা কয়েদি হলে তাকে আপিসের কাজই দেওয়া হয় বটে, কিন্তু এ যে অসাধারণ, গভর্নমেন্টের হুকুম নেই, ওকে বাগানের কাজে দিয়েছি, বেশি খাটতে হয় না। প্রত্যেক জেলের সংলগ্ন একটা করিয়া বাগান থাকে। সেখানে জেলের খরচের জন্য শাকসবজি তরকারিপাতি উৎপন্ন করা হয়। জেলের কয়েদিরাই সেসব বাগানের কার্য করিয়া থাকে। এ সময় ভৃত্য আসিয়া সংবাদ দিল গাড়ি আসিয়াছে। ইন্দুবাবু প্রস্তুত হইবার জন্য উঠিয়া গেলেন। রাত্রিতে আহারাদির পর শয়ন করিয়া মনোরমা স্বামীকে বলিল, ওগো দেখো, আমার মোক্ষদা ওই ছেলেটির সম্বন্ধে অনেক কথা জানে। তোমাতে আমাতে যখন কথা হচ্ছিল, ও ঘরের ভেতরে পান সাজতে সাজতে সব বসে শুনেছিল। কোন ছেলেটি? ওই যে তোমার বিএ পাশ করা ডাকাত, শরৎ মুখুজ্জে নাকি? ও, শরৎ বাড়ুজ্জে। যখন ঢাকায় ওর মোকদ্দমা হয়েছিল, খবরের কাগজে সব কথা মোক্ষদা পড়েছিল। বললে ও তো ডাকাতি করেনি, গভর্নমেন্ট অন্যায় করে ওকে জেলে পুরেছে। বিএ পাশ করে ঢাকা জেলার কোন স্কুলে নাকি ও হেডমাস্টারি করত। সেখানে ওরা একটা সমিতি করেছিল। সেই গ্রামের আর আশপাশের গ্রামের অনেক ছোঁড়া সেই সমিতির মেম্বার ছিল। ও ছিল সেই সমিতির সভাপতি। কাছে একটা বড় গ্রামে কি সাহা নাম বললে তার কাপড়ের দোকান ছিল। ওরা বারবার তাকে নিষেধ করা সত্ত্বেও সে বিলিতি কাপড় আমদানি করে দোকানে বিক্রি করছিল। টাকার মহাজনীও করত। গরিব চাষাদের বেশি সুদে টাকা ধার দিয়ে ক্রমে তাদের জোত জমা নিলেম করে নিয়ে তাদের সর্বনাশ করত। এই রকমে সেই সাহা পোড়ার মুখো অনেক টাকা জমিয়েছিল। স্বদেশীওয়ালারা কত বারণ করে, তবু সে শোনে না। তাই তাকে শাস্তি দেওয়ার হিসেবেও বটে, দেশের কাজে লাগাবার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যেও বটে, সমিতির লোকেরা
নৌকা করে গিয়ে এক রাতে সেই সাহা মহাজনের বাড়িতে ডাকাতি করেছিল। তাদের মধ্যে কেউ কেউ ধরা পড়ে। একজন মহারানীর সাক্ষী হয়ে সব কথা প্রকাশ করে দেয়। ওই শরৎ বাড়ুজ্যে সেই সমিতির সর্দার ছিল কি না, তাই গভর্নমেন্ট রাগে ওকে শুদ্ধ জেলে দিয়েছে। নইলে ও নিজে ডাকাতি করেনি, ডাকাতদের সঙ্গে ছিলও না। ইন্দুবাবু বলিলেন, হ্যাঁ, আমিও খবরের কাগজে ওই রকমই যেন পড়েছিলাম। এখন মনে হচ্ছে তোমার সহচরী ওই দেশেরই লোক বুঝি? না না, ওর বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই তো বরিশাল জেলায়। এ হলো ঢাকা জেলার ঘটনা। ও খবরের কাগজে সেই সময় পড়েছিল বললে। ইন্দুবাবু বলিলেন, আমিও তো পড়েছিলাম, আমার তো মনে ছিল না। ওর খুব স্মরণ শক্তি তো। মনোরমা বলিল, খবরের কাগজ পড়ার ওর ভারী শখ কি না? তোমার যে ইংরেজি কাগজ আসে ও তো পড়তে পারে না। একদিন বলছিল, দাদাবাবু একখানা বাংলা কাগজ নেন না কেন, তাহলে আমরাও পড়তে পারি। ইন্দুবাবু বলিলেন, একখানা ইংরেজি কাগজ নিচ্ছি, আবার একখানা বাংলা? এত টাকা কোথায়? মাসখানেক পরে ইন্দুবাবুর পাচক ব্রাহ্মণ 3 মাসের ছুটি চাহিল। দেশে তার শ্বশুর নাকি মারা গিয়াছে, কন্যাই তার একমাত্র সন্তান। জোত জমি যাহা কিছু শ্বশুর রাখিয়া গিয়াছে সমস্তই তাহার প্রাপ্য, কিন্তু দুষ্ট প্রকৃতি জ্ঞাতিরা সে সকল জবরদখল করিবার চেষ্টায় আছে। এই বলিয়া কয়েকদিন পরেই বামুন ঠাকুর দেশে রওনা হইল। ঠিকাদার বাবুর সাহায্যে অন্য একজন পাচক সংগ্রহের চেষ্টা চলিতে লাগিল। পাকশালার ভার পড়িল মোক্ষদার উপর। মনোরমাও তাহাকে মাঝে মাঝে সাহায্য করে। এইরূপ কয়েকদিন চলিলে ইন্দুবাবু একদিন দ্বিপ্রহরে আহারে বসিয়া বলিলেন, ওগো দেখো, সেই স্বদেশী কয়েদি শরৎ বাড়ুজ্যের সঙ্গে আজ আমার অনেক কথা হলো। কি কথা হলো? সে আমায় বলছিল, মশাই, জেলের অন্ন খেয়ে খেয়ে আমার তো প্রাণ ওষ্ঠাগত হয়ে গেল। বাড়ির কাজকর্ম করবার জন্যে আপনার তো 2 জন কয়েদি সরকার থেকে বরাদ্দ আছে। আমায় যদি সেই একজনের জায়গায় নিযুক্ত করেন তো একবেলা দুটো খেয়ে বাঁচি। আমি বললাম, তুমি বিএ পাস, তুমি কি জল তোলা, বাসন মাজা এসব নোংরা কাজ করতে পারবে? তাছাড়া তুমি বামুনের ছেলে, উল্টো বাসনই বা তোমায় দিয়ে মাজাই কি করে? রাঁধতে জানো? সে বললে, কেন, আপনার বামুন তো আছে। জিজ্ঞাসা করিলাম, তুমি কি করে জানলে আমার বামুন আছে? সে বললে, ওই নাথুনি আর গুরুচরণ যারা রোজ আপনার বাসায় কাজ করতে যায় তারা বলে যে। আমি বললাম, বামুন ছিল, পালিয়েছে। রাঁধতে জানো তো বলো, গুরুচরণের বদলে তোমাকে নি। সে বললে, আগে রান্না বান্না মোটামুটি যে না জানি তা নয়, মা ঠাকুরন একটু আধটু দেখিয়ে শুনিয়ে দিলেই কাজ চালিয়ে নিতে পারবো। আমি তাকে হেসে বললাম, আচ্ছা দেখি বিবেচনা করে। কি করব, আনবো তাকে? এই বিএ পাশ কয়েদি সম্বন্ধে মনোরমার মনে কিছু কৌতূহল ছিল। তাছাড়া ব্রাহ্মণ সন্তান ডাকাতি না করিয়াও কারাক্লেশ ভোগ করিতেছে জানিয়া তাহার উপর সহানুভূতি জন্মিয়াছিল। তাই সে স্বামীর প্রস্তাবে সহজে সম্মত হইল। ইন্দুবাবু বলিলেন, ও যে বলেছে ওকে একটু দেখিয়ে শুনিয়ে দিতে হবে, তুমি তা পারবে তো? সেই তো মুশকিল, ওর সঙ্গে কথা কইতে লজ্জা করবে যে। কেন? কাল যদি একজন নতুন রাঁধুনি বামুন আসে, তুমি কি তার সঙ্গে কথা কইবে না? মনোরমা বলিল, কিন্তু সে তো বিএ পাস হবে না। ইন্দুবাবু হাসিয়া বলিলেন,
কি ভাগ্যিস আমি বিয়ে পাশ করিনি, তাহলে ফুলসজ্জার রাত থেকে আজ পর্যন্ত তুমি আমার সঙ্গে কথাই কইতে না বলো। মনোরমা লজ্জিত হাসি হাসিয়া বলিল, কি যে বলো তুমি, তার ঠিক নেই। তুমি আর ও সমান। 2 দিন পরে শরৎ আসিয়া স্নান করিয়া মনোরমার পাকশালায় প্রবেশ করিল। তাহার কথাবার্তা চালচলন অত্যন্ত বিনীত ও ভদ্র। মনোরমাকে গোড়াতেই সে মাতৃ সম্বোধন করায় তাহার সম্বন্ধে সংকোচের ভাব মনোরমার মন হইতে অনেকটা দূর হইল। তথাপি মনোরমা মোক্ষদাকে বলিল, যাও না ভাই, কি কি রাঁধতে হবে বামুন ঠাকুরকে বলে দাও গে না। মোক্ষদা জিভ কাটিয়া বলিল, না দিদি, আমি পারবো না ওর সঙ্গে কথা কইতে। তুমি গিন্নিবান্নি মানুষ, তুমি যাও। অবশেষে মনোরমা গিয়া বামুন ঠাকুরকে রান্নার বিষয় বলিল। আরও বলিল, আমার বড় ছেলে নগেন 10টার সময় খেয়ে স্কুলে যাবে, বাবু খেতে বসবেন 11:30টায়। বামুন ঠাকুর বলিল, তাহলে মা বড়বাবুর ভাত কটা আগে চড়িয়ে দেব, এখন কর্তাবাবুর আর অন্য সবাইকের ভাত শেষে রাঁধব। তাই করো বলিয়া মনোরমা চলিয়া আসিল। মাঝে মাঝে মনোরমা গিয়া 8 ঘন্টা দিয়া রান্নাঘরের দ্বারের কাছে দাঁড়াইল। দেখিল বামুন ঠাকুরের কার্যে কোনরূপ ভুল হইতেছে না। বামুন ঠাকুর 2-3 বার শয়নঘরের নিকট আসিয়া ঘড়ি দেখিয়া গেল। নগেনকে যথাসময়েই সে ভাত দিল, যদিও সব রান্না তখনও তাহার হয় নাই। ইন্দুবাবু আপিস হইতে ফিরিয়া স্নান করিতে যাইবার সময় রান্নাঘরের নিকট দাঁড়াইয়া সকৌতুকে একবার বিয়ে পাশ বামুন ঠাকুরের কার্যকলাপ দেখিতে লাগিলেন। বলিলেন, কি হে শরৎবাবু, রান্নার তোমার কত দূর? শরৎ বলিল, আগে আমায় আর বাবু বলে লজ্জা দেন কেন? আর সব রান্নাই আমার হয়ে গেছে, ভাতটা চড়িয়েছি। আপনি স্নান করুন, ততক্ষণ ভাতও হয়ে যাবে। খাইতে বসিয়া অর্ধেক খাওয়া হইলে ইন্দুবাবু স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, এসব কি বামুন ঠাকুর নিজে নিজেই রেঁধেছে? তুমি বোধহয় দেখিয়ে শুনিয়ে দিয়েছ ওকে। মনোরমা বলিল, আমি কিছু দেখিয়ে দিইনি, তবে মোক্ষদা দেখিয়ে দিয়েছে বোধহয়। ও তো রান্নাঘরে ত্রিসীমানায় যায়নি। কেন, বামুন ঠাকুর রেঁধেছে কেমন? বেশ রেঁধেছে গো বলিয়া ইন্দুবাবু শরৎকে ডাকাইলেন। শরৎ আসিয়া অনতি দূরে বিনীতভাবে দাঁড়াইয়া বলিল, আর কি এনে দেব? ইন্দুবাবু বলিলেন, আর কিছু এনে দিতে হবে না, কিন্তু শরৎ, ঠিক করে বলো দেখিনি, সত্যিই কি তুমি বিয়ে পাস? শরৎ কিছু উত্তর করিল না, শুধু একটু হাসিল। ইন্দুবাবু আবার বলিলেন, তুমি বলেছিলে মোটামুটি একরকম রাঁধতে তুমি জানো, এ তো মোটামুটি রকম নয়, এক্সপার্ট হাতের রান্না। এ তুমি শিখলে কি করে? শরৎ বলিল, আগে আমি যখন মাস্টারি করতাম তখন ছেলেদের নিয়ে আমি একটা বোর্ডিং বলুন আশ্রম বলুন খুলেছিলাম। আমরা আশ্রমই বলতাম। মহাত্মা গান্ধীর আদর্শ আমরা অনুসরণ করতাম। নিজের নিজের সব কাজ আমরা নিজেরাই করতাম, এমনকি বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া পর্যন্ত। কোনো চাকর বাকর আমাদের ছিল না। প্রথম প্রথম পাক প্রণালী হাতের কাছে রেখে রোজই আমি নিজেই রাঁধতাম। ছেলেরা পালাক্রমে আমায় সাহায্য করত। ক্রমে তারাও সব শিখে ফেললে। তারপর মাঝে মাঝে রাঁধতাম। পালা ছিল, হাতে কলমে শেখা আর কি। ইন্দুবাবু হাসিতে লাগিলেন। মনোরমা বিস্ময় ও শ্রদ্ধা মিশ্রিত দৃষ্টিতে বামুন ঠাকুরের পানে চাহিতে লাগিল। ইন্দুবাবু বলিলেন, তোমার খালাসের বুঝি আর 1 বছর বাকি আছে? শরৎ বলিল,
10 মাস। 10 মাস? হয়তো শেষে গুড কন্ডাক্টের জন্য 1 মাস তুমি রেহাই পাবে। তবে তুমি স্বদেশী কয়েদি, বলা যায় না, এ অনুগ্রহ গভর্নমেন্ট তোমায় নাও করতে পারেন। আপাতত আমি ব্যবস্থা করেছি, সারাদিন তুমি আমার বাসাতেই থাকবে। ওবেলা তখন খাবার টাবারগুলো করে দিয়ে 5টার সময় জেলে ঢুকবে। সারাদিন বসে তুমি কি করবে? তুমি তোমার আত্মজীবনচরিত লেখো, খালাস হয়ে সে বই তুমি ছাপাবে। স্বদেশীর যেরকম হিড়িক, তোমার বই হুহু করেই বিক্রি হবে। যতদিন আবার কাজকর্ম একটা না জোটাতে পারো, সেই বইয়ের আয়ে তোমার চলে যাবে। শরৎ বলিল, যে আগে আপনার এ পরামর্শ ভালো। পরদিন বড় খোকা নগেন্দ্র স্কুল হইতে ফিরিয়া একখানা বাঁধানো এক্সারসাইজ বুক বামুন ঠাকুরকে দিল। মা তাকে পয়সা দিয়াছিলেন। 3 মাস অতীত হইল, কিন্তু ইন্দুবাবুর বামুন ঠাকুর ফিরিয়া আসিল না। মনোরমা বলিল, ওরা তো ওই রকমই করে, একবার ছুটি নিয়ে দেশে গেলে আর সহজে আসতে চায় না। ইন্দুবাবু বলিলেন, শ্বশুরের বিষয় সম্পত্তি পেয়ে তার বোধহয় অবস্থা ফিরে গেছে, আর চাকরি করবার দরকার নেই। কাজ তো চলে যাচ্ছে, কিন্তু শরৎ বোধহয় আর বেশি দিন এখানে থাকবে না। বদলির হুকুম এসেছে নাকি? না, আসেনি এখনো, কিন্তু আসতে কতক্ষণ? স্বদেশী কয়েদিকে গভর্নমেন্ট বেশি দিন তো এক জেলে রাখে না। এখানে কতদিন হলো ওর? 6 মাস হলো বুঝি। ওর মেয়াদের তো আর 6 মাস মাত্র বাকি আছে। বেশ কাজকর্ম করছিল, অতি ঠান্ডা স্বভাব, সচ্চরিত্র। বাকি 6টা মাস এখানেও থাকলেই বেশ হতো। এই 3 মাসে শরৎ সকলেরই প্রীতিভাজন হইয়া উঠিয়াছে। অন্যান্য কয়েদি যাহারা জেলরবাবুর বাড়িতে আসিয়া গৃহকার্য করিবার হুকুম পায়, একটা দুর্লভ সুযোগ তাহারা লাভ করে, লুকাইয়া তামাক খাইতে পায়। বাড়ির চাকর বাকরের সঙ্গে ভাব করিয়া সেই সুবিধাটুকু ভোগ করিয়া লয়। কিন্তু জেলে তো তামাক খাবার কোনোই উপায় নাই। শরৎ তামাক, সিগারেট, বিড়ি কিছুই খায় না, এমনকি আহারান্তে পান পর্যন্ত নয়। প্রথম দিন শরতের আহার হইয়া গেলে মনোরমা ভৃত্য হস্তে 2টি পান তাহাকে পাঠাইয়া দিয়াছিল। কিন্তু শরৎ বলিয়াছিল, মাকে বলো পান তো আমি খাইনি, দয়া করে 2টো সুপুরি লবঙ্গ যদি দেন তো খাই। বড় খোকা, ছোট খোকা, এমনকি মোক্ষদার ছেলেটির সঙ্গে পর্যন্ত শরতের অত্যন্ত ভাব। বড় খোকাকে শরৎ কত দেশ বিদেশের গল্প বলে, বিশেষ নেপোলিয়নের যুদ্ধের গল্প এমন সুন্দর করিয়া বলিতে পারে যে শুধু বড় খোকা নয়, মনোরমা, মোক্ষদাও শুনিয়া মুগ্ধ হইয়া যায়। মনোরমা তো এখন শরৎকে দেখিয়া মাথায় কাপড় পর্যন্ত দেয় না। মনোরমা বলে, ও আমার বড় ছেলে। মোক্ষদা মাথায় কাপড় দেয় বটে, কিন্তু শরতের সঙ্গে রীতিমতো কথা কহে। পূর্বে ইন্দুবাবু মনোরমাকে বলিয়াছিলেন, তোমার সহচরীকে শরতের কাছে বেশি যেতে টেতে দিও না, দুজনেরই পুরো সমত্ব বয়স। জানো তো, চাণক্য পণ্ডিত বলেছেন, ঘি আর আগুন একসঙ্গে রাখবে না। মনোরমা বলিয়াছিল, সে বুদ্ধি কি আমার নেই? হাজার হোক গেরস্তের মেয়ে, আমাদের আশ্রয়ে রয়েছে, ওর ভালো মন্দ আমাকেই দেখতে হবে তো। কিন্তু অল্পে অল্পে এ নিষেধ শিথিল হইয়া গিয়াছিল। একদিন মোক্ষদাকে শরতের সহিত কথা কহিতে দেখিয়া ইন্দুবাবু স্ত্রীকে জিজ্ঞাসা করিয়াছিলেন, মোক্ষদা এখন শরতের সঙ্গে কথা কয় দেখছি। মনোরমা বলিয়াছিল, এক বাড়িতে থেকে কথা না কইলে চলে?
কুটনো কুটে দেওয়া, বাটনা বেটে দেওয়া, রান্না বান্নার জোগাড় করে দেওয়া সবই তো এখন মোক্ষদাই করে। ওগো, শরৎ সে ছেলে নয়, দেব চরিত্র পুরুষ। ওরা দুজনে রান্নাঘরে বসে কাজকর্ম করছে, কতদিন এমন আমি আচমকা গিয়ে পড়েছি। কখনো দুজনকে কথাবার্তা কইতেও দেখিনি। গম্ভীর মুখ, কেউ কারু পানে তাকায়ও না। যেদিন স্ত্রীর সহিত ইন্দুবাবুর শরতের অন্য জেলে বদলি হইবার প্রসঙ্গে কথাবার্তা হইয়াছিল, তাহার 1 সপ্তাহ পরে তিনি আপিস হইতে আসিয়া বলিলেন, ওগো, শরতের বদলির হুকুম এসেছে। কোথায়? বক্সার সেন্ট্রাল জেলে। কবে যেতে হবে? 5 দিন পরে। ইন্দুবাবু শরৎকে ডাকিয়াও খবরটা দিলেন। শুনিয়া সে মুখখানি চুন করিয়া রহিল। শরতের বদলির সংবাদে বাড়ি শুদ্ধ সকলেই দুঃখিত। ইন্দুবাবু বলিলেন, ঠিকাদার বাবুকে বলি যদি জানাশুনো একটা ভালো বামুন জোগাড় করে দিতে পারেন। শেষ দিন কর্ম করিয়া বিকালে জেলে প্রবেশ করিবার পূর্বে শরৎ মনোরমাকে বলিল, মা, এ কমাস আপনার বাড়িতে বড় সুখেই ছিলাম, যেন বাড়ির ছেলের মতো ছিলাম। আমি যে জেল খাটছি তা আমার মনেই হতো না। কাল বেলা 9টার সময় আমায় নিয়ে যাবে। যাওয়ার আগে একবার আপনার পায়ের ধুলো নিয়ে যেতে চাই। আপনি বাবাকে বলে হুকুমটা করিয়ে দেবেন, নইলে তো সে সময় আমাকে আসতে দেবে না। মনোরমা সজল নয়নে স্বীকৃত হইল। পরদিন যথাসময়ে শরৎ আর আসিল না। আজ মোক্ষদাই রাঁধিবে। তবে আজ ফতেয়া দোয়াজ দাহামের ছুটি বলিয়া নগেনের স্কুল নাই, রান্নার তাড়াতাড়ি নাই। 7টার সময় যখন জেলারবাবু আপিসে যাইতেছিলেন, তখন মনোরমা তাহাকে শরতের বিষয় স্মরণ করাইয়া দিলেন। ইন্দুবাবু বলিলেন, আমি গিয়েই তাকে পাঠিয়ে দিচ্ছি। ইন্দুবাবু চলিয়া গেলে মনোরমা মোক্ষদাকে বলিল, তুমি তাহলে স্নান টান সেরে নিয়ে রান্নার জোগাড় দেখো। তোমার স্নান হয়ে গেলে আমিও স্নান করে রান্নাঘরে যাব। অন্যদিন অপেক্ষা আজ একটু সকালেই 10:30 না বাজিতেই ইন্দুবাবু আপিস হইতে বাড়ি ফিরিলেন। বস্ত্র পরিবর্তন করিতেছেন, এমন সময় মনোরমা ঘর্মাক্ত কলেবরে আসিয়া প্রবেশ করিল। ইন্দুবাবু বলিলেন, কি গো, কোথায় ছিলে? রান্না করছিলাম। কেন? মোক্ষদা? মনোরমা মুখখানি গম্ভীর করিয়া কিয়ৎক্ষণ নীরব রহিল। তারপর বলিল, ওর হাতে আমাদের আর খাওয়া চলবে না। কেন, কি হয়েছে? মনোরমা থামিয়া থামিয়া বলিল, ও খারাপ মেয়ে। ইন্দুবাবু আশ্চর্য হইয়া বলিলেন, হ্যাঁ, সে কি? কে বললে? কোথা শুনলে তুমি? আমি নিজের চোখে দেখেছি। ভাত চড়িয়ে দিয়ে এসেছি, এখনো ফুটতে দেরি আছে। সব কথা বলি শোনো। বলিয়া মনোরমা একখানা চেয়ারে বসিল। ইন্দুবাবু শঙ্কিত নেত্রে স্ত্রীর পানে চাহিয়া বলিলেন, কি বলো দেখি। তখন মনোরমা বলিতে লাগিল, তুমি আপিস যাবার সময় শরৎকে পাঠিয়ে দিতে তোমায় বললাম তো, সে 8টার সময় আমায় প্রণাম করতে এলো। মোক্ষদা তখন স্নানের ঘরে, আমি এই ঘরে বসে তেল মাখছি। শরৎ এসে আমার কাছে বসলো। সে থাকতে থাকতেই মোক্ষদা স্নানের ঘর থেকে বেরুল, বেরিয়ে ওদিকে চলে গেল। তারপর শরৎ আমায় প্রণাম করে বিদায় নিলে। আমি স্নানের ঘরে ঢুকে দোর বন্ধ করলাম।
স্নান করতে গিয়ে দেখি আমার গামছাখানা নেই। আবার বেরিয়ে গামছা খুঁজতে খুঁজতে রান্নাঘরের বাইরে দেখি শরৎ আর মোক্ষদা দুজনে জড়াজড়ি করে দাঁড়িয়ে রয়েছে। মোক্ষদার মাথা শরতের কাঁধের উপর, দুজনে একেবারে জ্ঞান শূন্য। তারপর মোক্ষদার মাথাটা শরৎ তুলে তার মুখে চুমো খেয়ে চোখ মুছতে মুছতে পিছনের সিঁড়ি দিয়ে নেমে গেল। মনে করেছিল গিন্নিমা স্নানের ঘরে বন্ধ, কেউ আমাদের দেখতে পাবে না। তুমি যে দাঁড়িয়ে আছো তা শরৎ দেখলে? না। আর মোক্ষদা? মোক্ষদা আমায় দেখলে বই কি, একটু পরেই। তুমি কি বললে? রাগে আমার ব্রহ্মাণ্ড জ্বলে যাচ্ছিল, আমি দাঁড়িয়ে থরথর করে কাঁপছিলাম, মুখ দিয়ে আমার কথা বেরুচ্ছিল না। কোনো রকমে শুধু বললাম, মোক্ষদা তুমি আর রান্নাঘরে ঢুকো না। বলেই আমি গামছাখানা নিয়ে স্নানের ঘরে গেলাম। প্রায় 15 মিনিট স্নান করতে পারলাম না, কাঠের মূর্তির মতো বসে রইলাম। তারপর স্নান সেরে মাথা মুছতে মুছতে ও ঘরে গিয়ে দেখি কয়েদিদের নিয়ে যাওয়ার জন্য জেলের গাড়ি ফটকে দাঁড়িয়ে আছে, আর মোক্ষদা জানালার গরাদে ধরে দাঁড়িয়ে হাঁ করে ফটকের পানে চেয়ে আছে। আমি যে ঢুকেছি তা বিবির হুঁশ পর্যন্ত নেই। ইন্দুবাবু বলিলেন, হ্যাঁ, তুমি দেখে ফেলেছ জেনেও? পরেও লজ্জা শরম একেবারে বিসর্জন? মনোরমা বলিল, ওগো বুঝছো না, ধরা পড়ে 2 কান কাটা হয়ে গেল কি না? 1 কান কাটা যার গাঁয়ের বার দিয়ে, 2 কান কাটা যার গাঁয়ের ভিতর দিয়ে। কোথা সে এখন? পালিয়েছে বোধ হয়। পালাবে কেন? নিজের বিছানায় শুয়ে বিরহিণী বোধহয় বিরহের কান্না কাঁদছেন। ইন্দুবাবু কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া থাকার পর থামিয়া থামিয়া ধীরে ধীরে বলিতে লাগিলেন, সংসারে মানুষ চেনবার উপায় নেই। ওই পাজিটাকেই তুমি একদিন বলেছিলে দেব চরিত্র পুরুষ, আর তাও ওই মোক্ষদারই সম্বন্ধে। আর মোক্ষদাও যে এমন ভিজে বিড়ালটি তা তো একদিনের জন্য সন্দেহ হয়নি। ছি ছি ছি, ভদ্রলোকের বাড়ির মধ্যে এ কি কাণ্ড! দুপুরবেলা আমি এ ঘরে নাক ডাকিয়ে ঘুমোই, তুমিও মাঝে মাঝে শহরে বন্ধু বান্ধবের বাড়ি নেমন্তন্ন খেতে গিয়েছ, দিব্যি সুযোগটি পেয়েছিল ওরা। ছি ছি ছি, চলে যাক, এখন কি করা যায় বলো দেখি। মনোরমা বলিল, ঝাঁটা মেরে বিদায় করা ছাড়া আর কি করবার আছে? তুমি স্নান করে ফেলো, আমার ভাতও বোধহয় হয়ে এলো। আহারান্তে ইন্দুবাবু শয্যায় বসিয়া তামাক খাইতে লাগিলেন। তামাকটা শেষ হইলেই শয়ন করিবেন। মনোরমা মোক্ষদার ভাত বাড়িয়া অবহেলা ভরে তাহার ঘরে থালাখানা ফেলিয়া আসিয়া স্বামীর পাতে নিজে খাইতে বসিল। ইন্দুবাবু তামাকটা শেষ করিয়া কি পড়িতে পড়িতে ঘুমাইবেন একটা বইটই খুঁজিতেছিলেন। এমন সময় বড় খোকা একখানা খাতা হাতে প্রবেশ করিয়া বলিল, বাবা, শরৎদা তার আত্মজীবনীখানা ফেলে গেছে। ইন্দুবাবু অন্য বহি না খুঁজিয়া কৌতূহলবশত সেইখানা হাতে লইয়াই শয়ন করিলেন। প্রথমে শেষটা দেখিলেন সমাপ্ত হইয়াছে কিনা। দেখিলেন সমাপ্ত হয় নাই, ঢাকা জেলায় তাহার গ্রেপ্তারের কথা পর্যন্ত লেখা হইয়াছে। পৃষ্ঠা উল্টাইয়া এখানে সেখানে দেখিতে দেখিতে দেখিলেন একটা পরিচ্ছদের শিরোনামা রহিয়াছে, আমার বিবাহ। সেই পৃষ্ঠাতেই রহিয়াছে, অমুক গ্রামের অমুকের কন্যা শ্রীমতী মোক্ষদা সুন্দরীর সহিত আমার বিবাহ হইল।
পড়িয়াই তাহার মনে হইল, এই মোক্ষদাই নহে তো। পড়িতে পড়িতে শেষ দিকে দেখিলেন, গ্রেপ্তারের সময় দেশে স্ত্রী তাহার গর্ভবতী ছিল। তারিখ হিসাব করিয়া দেখিলেন, এই মোক্ষদার পুত্রের সহিত বয়স মিলিয়া যায়। অবাক হইয়া ইন্দুবাবু বসিয়া ভাবিতেছেন, এমন সময় মনোরমা আহার আনতে আসিয়া দাঁড়াইল। ইন্দুবাবু বলিলেন, ওগো, মোক্ষদাকে একবার এখানে ডাকো তো। কেন? বিশেষ দরকার, এক মুহূর্ত দেরি করো না। মনোরমা মোক্ষদার ঘরে গিয়া দেখিল, সে যেমন শুইয়া ছিল তেমনই শুইয়া আছে, তাহার ভাত যেমন তেমনি পড়িয়া আছে। কর্তার জরুরি তলব মনোরমা কঠোর স্বরে তাহাকে জানাইল। কাঁদিতে কাঁদিতে মনোরমার পশ্চাৎ পশ্চাৎ মোক্ষদা ঘোমটা দিয়া আসিয়া দাঁড়াইল। ইন্দুবাবু জিজ্ঞাসা করিলেন, মোক্ষদা, ওই শরৎ কয়েদি কি তোমার কেউ হয়? মোক্ষদা চোখে অঞ্চল দিয়া কাঁদিতে কাঁদিতে বলিল, আমার স্বামী। তুমি তাহলে এখানে হঠাৎ এসে পড়নি? তোমার স্বামী এখানে বদলি হয়ে এসেছে জেনেই তুমি এসেছিলে? আগে হ্যাঁ, বলিয়া মোক্ষদা যাইবার উপক্রম করিল। ইন্দুবাবু কম্পিত স্বরে বলিলেন, মোক্ষদা, অন্যায় সন্দেহ করবার জন্যে তুমি আমাদের মাফ করো। মোক্ষদা গলবস্ত্রে ভূমিষ্ঠ হইয়া ইন্দুবাবুকে প্রণাম করিল। মনোরমা সংশয় ভরে জিজ্ঞাসু নয়নে স্বামীর পানে চাহিল। ইন্দুবাবু চক্ষু নত করিয়া বলিলেন, মোক্ষদা সত্যি কথাই বলেছে। মনোরমা তখন চল চল বলিয়া আদর করিয়া মোক্ষদার হাত ধরিয়া তাহাকে লইয়া গিয়া জোর করিয়া ভাতের থালার কাছে বসাইল। পরে জানিতে পারা গেল, বহুদিন স্বামীর অদর্শন সহ্য করিতে না পারিয়া তাহাকে মাঝে মাঝে শুধু যদি চোখের দেখা দেখিতে পায়, এই আশায় জেলখানার কোনো বাবুর বাড়িতে চাকরি করিবার উদ্দেশ্য লইয়াই মোক্ষদা এ শহরে আসিয়াছিল। প্রতিবেশী ঠিকাদার বাবুর স্ত্রীর এ বাড়িতে যাতায়াত আছে শুনিয়া সে হাতে স্বর্গ পাইয়াছিল। অবশ্য এতটা সে আশা করে নাই যে যে বাড়িতে কর্মে নিয়োজিত হইবে তার স্বামীও সেই বাড়িতে প্রতিদিন আসিবেন, তার সঙ্গে কথাবার্তা কহিবার পর্যন্ত সুযোগ পাইবে। মনোরমা বলিল, দেখো, একটা কথা আমার মনে হচ্ছে। কি? শরৎ সেই যে তোমায় বলেছিল, জেলের অন্ন খেয়ে আমার প্রাণ গেল, আপনার বাড়ি আমি রাঁধব, তার কারণ আছে। মোক্ষদা প্রায়ই পিছনের বারান্দায় দাঁড়িয়ে জেলের উঠান দেখত। আমি ভাবতাম বুঝি তামাশা দেখছে। তখন কি জানি ও স্বামীকে দেখছে। শরৎও 5 দিন ওকে দেখে থাকবে, তাই এ বাড়িতে কাজ করবার জন্যে ছোঁড়ার এত আগ্রহ হয়েছিল। ইন্দুবাবু বলিলেন, তাই সম্ভব, কিন্তু আশ্চর্য সংযম ওদের। 3 মাস ছিল দুজনে এক বাড়িতে, অথচ শেষ দিনটি ভিন্ন। মনোরমা বলিল, সত্যি। মনোরমার ছেলে হওয়া পর্যন্ত মোক্ষদা রহিল। বস্তুত জেল হইতে খালাস পাইয়া শরৎ যখন স্ত্রীকে লইতে আসিল, মনোরমার ছেলে তখন 2 মাসের হইয়াছে।
নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।